বাবু, দক্ষিণ দিকের কোণের ঘরখানায় যাইন না। এভাবে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিলে মনটা কিন্তু খালি সেই নিষিদ্ধ ঘরখানার দিকেই বেশি করে ঝোঁকে। একেবারে সেই স্বর্গের নন্দনকাননের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মতো। এখানে এসেছি বেশি দিনও হয়নি। আগে কোনো দিন গ্রামেগঞ্জে থাকার অভিজ্ঞতা তো আমার ছিল না। এখানে আসার আগে মা পই পই করে বলে দিয়েছিল সাবধানে থাকতে। আসলে মা আমার গ্রামের মেয়ে, যদিও মামার বাড়ি আমি কোনোদিন চোখে দেখিনি। তো মা বলে সব গাঁয়েরই নাকি একটা নিজস্ব নিয়ম কানুন আছে, সেখানকার স্থানীয় মানুষের কথা যেন হেলাফেলা না করি। তাই প্রথম দুটো দিন আদেশটা অক্ষরে অক্ষরে মেনেও নিয়েছিলাম। যাওয়া তো দূরের কথা, দক্ষিণ দিকের ঘরখানার দিকে তাকায়নি পর্যন্ত। কিন্তু তৃতীয় দিন আর না পেরে প্রশ্নটা করেই ফেললাম। আরে আজব ব্যাপার তো ভূষদা, শুরু থেকে শুনছি তোমার এই এক বুলি, কি আছে ওই ঘরে শুনি? ভূষো কিন্তু আমার দিকে ফিরেও দেখল না, বরং ঝপাস ঝপাস করে জানালার গ্রিলে ঝাড়ন মারতে মারতে বলল, এসো না, অত কিছু আপনার জানতে হয় না। আপনি ওপরের ঘরে গিয়ে টিভি দেখেন তো, আর নয়তো ছাদে গিয়ে সমুদ্রে ডাক শোনেন, মন ভালো থাকবে। ভূষোর কথায় এমন একটা অদৃশ্য ধমকের সুর ছিল যে আমার মনটা কেমন ছমছম করে উঠল। সত্যি সত্যি দোতলার বেডরুমে গিয়ে টিভিটা চালিয়ে বসলাম। সেখানেও দেখবার মতো কিছু না পেয়ে চলে গেলাম ছাদে। আর কিছু না হোক, সমুদ্রের গান শুনে মনটাকে একটু হালকা করা যাক। আসলে এই কমলপুর গ্রামটা একদম সমুদ্রের গা ঘেঁষা। গঙ্গা যেখানে সাগরে মিলেছে, একেবারে সেই মোহনায়। শুটকি মাছের গা ঘিনঘিন করা গন্ধ ঠেকিয়ে আর একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে গঙ্গার কাদা মাখা ঘোলাটে জলকে সমুদ্রের নীল জল কেমন দু হাতে আলিঙ্গন করে টেনে নিচ্ছে বুকে। ঠিক তারপরেই উঁকি মারবে এই বাড়িখানা, সাগর ভিলা। কমলপুরে বিডি অফিসার হয়ে আসার পর আমার থাকার ঠিকানা এখন এইটাই। বাড়িটার ছাদে উঠে সোজা তাকালে নদী আর সাগরের খেলাটা বেশ সুন্দর উপভোগ করা যায়। কোয়ার্টারের নামটা সাগর ভিলা কেন রাখা হয়েছে সেটা আমার জানা নেই, হয়তো সাগরের কাছে বলে তাই। কোয়ার্টারটা অবশ্য বেশ বড়, দোতলা বাংলো, সামনে বেশ খানিকটা খোলা জায়গা, তাতে একটা ছোটোখাটো অগোছালো বাগান। সাগর ভিলা কিন্তু বেশ পুরনো। ব্রিটিশ আমলে কোনো এক সাহেবের বাগান বাড়ি ছিল নাকি। সাহেবের সেই পুরনো আমলের আসবাব বেশ কয়েকটা আছে এখনো। হয়তো যখন সাহেব বিলেতে ফেরত গিয়েছেন তখন এসব ভারী ভারী আসবাব আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি। একেবারে দামি বারমাটি কাঠের জিনিসপত্র, অবহেলায় দিনের পর দিন ফেলে রেখে দিলেও উই ধরে না। তাই এই কোয়ার্টারে যখন যে এসেছে এই সমস্ত আসবাব নির্দ্বিধায় ব্যবহার করেছে। আমিও আমার সুটকেস ফাঁকা করে সব জামা কাপড় জিনিসপত্র আলমারিটায় সাজিয়ে রেখেছি। যাক, মোদ্দা কথা হলো আসবাবপত্র থেকে শুরু করে আধুনিক সুবিধা সবই আছে এখানে পর্যাপ্ত। আর এই সব কিছু দেখাশোনা করার জন্য একজন হেল্পার, ভূষো। নামটা যেমন অদ্ভুত, লোকটাও তেমন অদ্ভুত। সারাদিন যেমন না থেমে অনর্গল কাজ করে যেতে পারে, তেমনই পারে সারাদিন না থেমে অনর্গল বকে যেতে। আশ্চর্য মানুষ বাবু। সকাল থেকে ঘরদোর মোছা থেকে শুরু করে রান্নাবান্না, ঘর গোছানো সব করে এক হাতে। তারপর ওই এক চিলতে বাগানে জল টল দিয়ে সন্ধ্যের সময় আমার খাবার দাবার সব টেবিলে রেখে তবে তার ছুটি। শুধু তাই নয়, চারিদিকের দরজা সব বন্ধ আছে নাকি দেখে বাগানের আলো নিভিয়ে তবে সে বাড়ি ফেরে। যাকে বলে ভূষো থাকা মানে আমি একদম ঝাড়া হাত পা। তবে এত গুণের মধ্যেও ওর ওই এক দোষ, সমস্ত কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই সে আমাকে সাবধান করে যায়। বাবু, দক্ষিণ কোণের ঘরখানায় যায়েন না। বিশেষত যখনই ও দেখবে আমার চোখটা ওই দক্ষিণের ঘরের দিকে বিনা কারণেই ঘোরাফেরা করছে, তখনই ওর মাথাটা যেন খারাপ হয়ে যায়। কেন রে বাপু, কাজের মানুষ কাজ করবে তা নয়, মায়ের মতো খবরদারি করলে সে কি সহ্য হয়? শুধু ওর মতো আরেকখানি কাজের মানুষ পাওয়া মুশকিল, এই ঝামেলার ভয়েই তেমন কিছু বলি না। কিন্তু
আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ছাদে দাঁড়িয়ে আছি, অন্ধকারে কিছু দেখা না গেলেও সমুদ্রের গর্জন কিন্তু মন ভালো করা। তবে মন আমার পড়ে আছে নিচে ওই বন্ধ ঘরের দিকে। ঠিক করে নিলাম, যাই হোক না কেন আজ রাতে ভূষো চলে গেলে একবার যেতেই হবে ওই ঘরে। আজ সামনাসামনি দেখব কি আছে ওখানে। ভূষো নিজেও বোধহয় সেরকম কিছু একটা আন্দাজ করল, তাই যাওয়ার আগে একবারের জায়গায় দুবার করে সতর্ক করে গেল আজকে। অবশ্য আমার সেসবে মন নেই, আমার মন পড়ে আছে ওই ঘরখানাতেই। ভূষো চলে যাওয়ার জন্যই যেন অপেক্ষা করছিলাম। লোহার জং ধরা গেট পার হয়ে যেই ওর কালো মোটা থলথলে চেহারাটা সামনের অন্ধকারের রাস্তায় মিশে গেল, অমনি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আস্তে আস্তে এগিয়ে গেলাম দক্ষিণের ঘরটার দিকে। ঘরের গায়ে দুটো লোহার আংটায় একটা মস্ত তালা ঝুলছে। তালাটার গায়ে আবার লাল সুতো বাঁধা। যা দেখছি ভীষণ সতর্ক ব্যবস্থা। চাবিটা নিশ্চয়ই ওই মোটা চাবির গোছাতেই আছে। তবে সত্যি তার আগে এই লাল সুতোটারই ব্যবস্থা করতে হবে দেখছি। এমন জট পাকিয়ে লাগিয়ে গেছে যে শত চেষ্টাতেও আর খুলবে বলে মনে হচ্ছে না। এদিকে এটা কেটে ফেললে কাল ভোরবেলা যে ভূষো এসে নির্ঘাত তুলকালাম বাঁধিয়ে দেবে তাতে সন্দেহ নেই। কয়েক মিনিট ধরে জীবন মরণ টানাটানির পর ব্যর্থ মনোরথ হয়েই শেষ ব্যাপারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম কিছুক্ষণ। না, এত চিন্তা করে লাভ নেই, লাল সুতোটা খুলেই দিই। মালিকটা তো আমি নাকি? ভূষোর এত সাহস হবে না যে একজন বিডিও অফিসারের সাথে গলা তুলে ঝগড়া করবে। তাছাড়া তারপরও যদি ভূষো খামোখা চেঁচামেচি করে তো আমি ঠোঁট উল্টে বলবো আমি কি জানি, আমি তো ওই দক্ষিণের ঘরের দিকে চোখ তুলেও তাকাইনি। নানা কিছু ভাবতে ভাবতে একটা কাঁচি দিয়ে কেটেই ফেললাম লাল সুতোটা। একটা বাধা তো দূর হলো, কিন্তু আর একটার কি হবে? চাবির গোছার সব কটা চাবি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম বটে, কিন্তু কি আশ্চর্য, একটা চাবি দিয়েও খুলল না তালাটা। তার মানে বাড়ি উলি এই চাবিটা দেয়নি পর্যন্ত। আমার মাথাটা গরম হয়ে গেল। এত কিসের ঢাক ঢাক গুড়গুড় বাবু? একটা মাত্র ঘর, তাকে নিয়ে এত কিসের লুকোচুরি? আচ্ছা, ভূষো কি তবে আমার উপর ভরসা রাখতে না পেরে চাবিখানা কোঁচড়ে বেঁধেই বাড়ির দিকে রওনা দিল? জানি না, ধুত্তুরি। আমি আর ও ঘরে ঢোকার চেষ্টা না করে খাওয়া দাওয়া সেরে ওপরে নিজের ঘরে শোয়ার জন্য চলে গেলাম। রাতের বেলা আমার আবার একটু বই পড়ার বদ অভ্যাস আছে। বই পড়তে পড়তে কখন যে চোখটা লেগে গেছে টেরও পাইনি। একটু পরে কিসের একটা আলতো শব্দে ঘুমটা ভাসা ভাসা ভাঙতেই দেখলাম বইটা আমার দুহাতের আলগা বাঁধন থেকে খসে গিয়ে বুকের ওপর এলিয়ে পড়ে আছে। কে জানে, হবে বোধহয় আমারই নড়াচড়ার শব্দ। পুরনো খাট, হাতের মধ্যে বই, সেসবের মধ্যেই হবে হয়তো কোনো কিছুর আওয়াজ। আমিও চরম আলস্যে সেটা সরিয়ে না দিয়েই আবারও চোখ বুঝলাম। হঠাৎ আবার শব্দ, এবার একটু জোরে। মনে হলো যেন কে ঘরের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। টেবিলের ড্রয়ার, আলমারির দরজা ধুমধুম করে যেন খুলছে আর বন্ধ করছে। প্রথমটা ঘুমের আবেশে ইচ্ছে করলো না চোখ দুটো খুলতে, তারপরে ধর্মর করে উঠে বসলাম। আমার ঘরে কে আসতে পারে? বেড সাইড টেবিলের আলোটা জ্বলছিল। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম বলে আলোটা আর শেষ মুহূর্তে নেভানো হয়নি। এখন সেই আলোতেই দেখলাম আমার সামনের আলমারিটা হাট করে খোলা, আর এক মহিলা পেছন ফিরে আলমারির শেষের তাকে কি যেন লন্ডভন্ড করে খুঁজে যাচ্ছে। সব জামা কাপড় মাটিতে ছড়ানো। মহিলার নিচের দিকে হাত ঢুকিয়ে কি যেন খুঁজছেন। ইনি কে? নিচের দরজা তো ভূষো চলে যাওয়ার পর নিজে হাতে বন্ধ করে দিয়েছিলাম। ইনি কোথা দিয়ে এলেন? আমি স্বপ্ন দেখছি না তো? না, এতটাও স্বচ্ছ স্বপ্ন হয় না। আমি এবার খানিকটা তোতলে তোতলে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? কে বলুন? আপনি আপনি এখানে এলেন কি করে?
মহিলা তড়াক করে ঘাড়টা ঘোরালেন আমার দিকে। কুঁচকানো চুল, মাথায় বেশ একটা বড়সড় আলগোছা খোপা করা, কপালে বেশ বড় লাল সিঁদুরের টিপ, পরনে বেশ দামি জমকালো একটা শাড়ি, গলায় বড় মাপের চেন, কানে ঝুমকো। এই জমকালো পোশাক আশাক দেখে এটুকু অন্তত বিশ্বাস করতে পারি, ভদ্রমহিলা আর যাই হোক না কেন পাঁচিল ডিঙিয়ে বাড়িতে ঢুকে চুরি করতে আসেননি। এভাবে কেতাদুরস্ত সেজে কেউ চুরি করতে বের হয় না। আর মহিলার ব্যক্তিত্ব, তার উপস্থিতি জানান দিচ্ছে ইনি কোনো বড় বাড়ির মেয়ে বউ। কিন্তু এখানে কেন? তার থেকেও বড় কথা, কিভাবে? চাবিটা খুঁজছি গো, কই যে রেখেছে কিছুতেই খুঁজে পাচ্ছি না। নিচের তাকখানাও তো না তুলে তুলে কেমন যেন আটকে গেছে দেখছি। চাবিটা যে কি করে খুঁজে পাই। একেবারে পাকা গিন্নির মতো উত্তর দিল সেই মহিলা। তারপর আবার যেমন খুঁজছিল তেমন করেই খুঁজতে লাগলো, যেন এই বাড়ি, এই আলমারি সব কিছুই তার বড় চেনা। আমি ঠিক কি করব, কি করা উচিত ঠিক বুঝতে না পেরে আস্তে আস্তে উঠে বসলাম। ঘাড় উঁচু করে ভদ্রমহিলার কাজকর্ম দেখতে লাগলাম। অবাক হয়ে দেখলাম আলমারির নিচের তাকে মোটা চাদরগুলো সরিয়ে দিয়ে একটু টানাটানি হ্যাঁচাহ্যাঁচি করতেই উঠে গেল তাকটা। পুরনো আলমারি, গোপনে সোনাদানা রাখার ব্যবস্থা আর কি। উপর থেকে দেখে বোঝাই যাবে না এর মধ্যে আবার কোনো কিছু রাখার জায়গা আছে, তবে জায়গাটা অন্ধকার। আপনি কে বলুন তো? এখানে আপনার কোনো চাবি ফেলে গিয়েছিলেন কি? নিচের ঘরের চাবি খুঁজছিলাম গো, এখানেই বোধহয় রেখেছে। একটু আলোটা জ্বালেন তো দেখি। ততক্ষণে অবশ্য আমার বুকের মধ্যে ধুকপুকানির আওয়াজ আমি নিজেই শুনতে পাচ্ছি। আমার নিজের শরীরের উপর আমার নিজের আর কোনো নিয়ন্ত্রণ নেই। মনটাও হয়েছে আচ্ছন্নের মতো। মহিলার আদেশ মানতে আমি যেন বাধ্য। কাঠের পুতুলের মতো টলতে টলতে উঠে সোজা সুইচ বোর্ডের দিকে এগিয়ে গিয়ে আলো জ্বালালাম। ঘরটা টিউবলাইটের সাদা আলোয় ভরে উঠল। হঠাৎ আলোয় ঝটকা কেটে গেল আমার। আলমারির দিকে তাকালাম, কেউ নেই সেখানে, এমনকি সেটা বন্ধ। কোনো জিনিসপত্র ছড়িয়েও নেই কোথাও। আলমারিটা দুহাত দিয়ে টেনে ধরলাম পাগলের মতো, খুলল না, বন্ধ সেটা। তাহলে এতক্ষণ যা দেখছিলাম সত্যি কি আমার স্বপ্ন ছিল? কে জানে। আলোটা নিভিয়ে আবার খাটে এসে বসতেই দেখলাম আমার ফেলে রাখা বইটার উপরে একটা চাবি, অচেনা একটা চাবি, একটু বড় ধরনের, মোট কথা একটু অন্যরকম দেখতে। এই চাবি আমার অচেনা। তাহলে কি এই চাবি ওই ঘরের? ঢোক গিললাম। আমার অনুমান যদি সত্যি হয় তাহলে এটা স্বপ্ন নয়, স্বপ্ন হতেই পারে না। স্থির করলাম এভাবে বসে বসে আকাশ কুসুম ভেবে লাভ নেই। নিজেই একবার নিচে নেমে এলাম, দাঁড়ালাম সেই ঘরটার সামনে। কেন জানি না আমার গাটা তখনও ছমছম করছে। একবার হাত বাড়িয়েও থমকে গেলাম। শুধু লাল সুতোটা খুলতেই কি সব আশ্চর্য কাণ্ড ঘটে গেল। এখন আবার যদি ধুর। ফিরে চললাম, কিন্তু কোথায় যাব? ওই খাটে কি ওই ঘরেই শুতে পারবো না আমি। ছাদে গেলে বোধহয় ভালো হবে। সমুদ্রের ডাক শুনলে এসব কিছু মনে আসবে না। ছাদে যাব বলে সবে সিঁড়িতে পা দিয়েছি, হঠাৎ শুনলাম ওই ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছে কে যেন ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে। সেই শব্দে কি যেন একটা হয়ে গেল আমার। মনে হলো মাথার ভেতরে কার যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। কান দুটো ঝিঝি করছে, মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। পা টলছে সেই একটু আগের মতোই। আমি যেন আর আমি নেই, আমি যেন অন্য কারোর হুকুমের চাকর এখন। শুধু মনটা একটু একটু কাজ করছে, তাতেই আমার অবস্থাটা খানিকটা বুঝতে পারছি আমি। কিন্তু সব বুঝেও এই অদ্ভুত শক্তির বিরুদ্ধে ইচ্ছে মতো কাজ করার ক্ষমতা এখন আর নেই আমার। আর পারলাম না। তালার গায়ে চাবিটা ঠেকাতেই ভেতর থেকে ঢকঢক আওয়াজটা যেন ক্রমশ বেড়ে গেল। আমার হাত কাঁপছে,
খুলে ফেললাম তালাটা। জমাট বাঁধা অন্ধকার ভেতরে, আর তেমনই বিচ্ছিরি আষ্টে গন্ধ। হঠাৎ চমকে উঠলাম। একটা ইঁদুর বোধহয় আমার পায়ের ওপর দিয়ে চলে গেল। নিজের মনকেই নিজে ধমক দিলাম। সত্যি আমার মাথার মধ্যে যেন ভূত ঢুকে গেছে। নিচের ঘরটা নিয়ে এত ভেবেছি যে সব কিছুতেই আশ্চর্য কিছু দেখছি। বন্ধ দরজার ভেতরে ইঁদুর চামচিকে কত কি থাকতে পারে, তাই হয়তো আওয়াজ হচ্ছিল। নিজের মনকে বোঝাতে চাইছি আসলে, যদিও কিছুক্ষণ আগে দুবার আমার যে অভিজ্ঞতা হয়েছে তার ব্যাখ্যা আমি হয়তো কোনোদিন দিতে পারবো না। এই জায়গা থেকে মাথাটা সরিয়ে এবার ভালো করে ঘরের ভেতরটা দেখতে লাগলাম। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। চোখের সামনে একটা মোটা ঝুলের পরত। সেটা সরিয়ে ভেতরে ঢুকতেই হঠাৎ যেন মনে হলো একটা 100 পাওয়ারের বাল্ব জ্বলে উঠেছে। প্রথমটা আমার চোখে যেন ধাঁধা লেগে গেল। চোখটা বুজে ফেললাম। খুব অন্ধকার আর অতিরিক্ত আলো কোনোটাই ভালো হয় না। এবার আমার মন আমাকে স্পষ্ট বলছে, এই ঘরে ভয়ানক কিছু আছে, সত্যিই আছে, আর এখানে থাকা চলে না। আমি ঘর থেকে পালাবো বলেই পিছনে ঘুরলাম, কিন্তু আমার চোখের সামনেই ধমাস করে বন্ধ হয়ে গেল দরজাটা। অনেক চেষ্টা করে দরজাটা খুলতে পারলাম না। হতাশ হয়ে সবে পেছনে ঘুরেছি। আমার চোখের সামনেই দেখলাম দেওয়াল জুড়ে একটা বিশাল ছবি, অয়েল পেন্টিং। আশ্চর্য! ছবির ওই মহিলাকেই তো একটু আগে আমার ঘরের চাবি খুঁজতে দেখেছি। মিনিট খানেক তাকিয়ে রইলাম সেই ছবির দিকে। হঠাৎ মনে হলো ছবির চোখ দুটো যেন জীবন্ত হয়ে গেছে। আর তারপরেই কি যেন একটা হয়ে গেল ঘরটায়। ছবিটা ফরফর করে ছিঁড়ে দুয়াদখানা হয়ে খুলে পড়ে গেল মাটিতে। আর তার পেছন থেকে একটা অদ্ভুত কুঠার হাওয়ায় ভেসে ছুটে এলো আমার দিকে। এতক্ষণ যা হয়ে চলেছে আমার যুক্তি বুদ্ধি লোপ পেয়েছে ততক্ষণে। বাঁচতে উল্টো দিকে ঝাঁপ দিলাম তৎক্ষণাৎ, কিন্তু ফল হলো উল্টো। মাটিতে শক্ত কিছু একটা পড়েছিল মনে হয়। তার উপর পড়ে মাথায় এত জোরে লাগলো যে বলবার নয়। চোখের সামনে যেন একটা কালো পর্দা পড়ে এলো ধীরে ধীরে। যখন আবার ধীরে ধীরে চেতনা ফিরতে লাগলো, তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে। আস্তে আস্তে চোখের সামনেটা পরিষ্কার হচ্ছে। আমার মুখের ওপর ঝুঁকে আছে ভূষো। আমার চোখে মুখে জলের আছাড় মেরে মেরে আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আস্তে আস্তে আমি উঠে বসলাম। নিচের তলার সেই দক্ষিণের ঘরের ঠিক সামনে হাত পা ছড়িয়ে পড়েছিলাম আমি। ঘরটায় আবার তালা লাগানো হয়েছে, তবে লাল সুতো আর বাঁধা হয়নি। মনে হয় ভূষো এসে আমাকে ঘর থেকে বার করে এনেছে। কাল তো ঘরের মধ্যেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এদিকে ভূষো অনর্গল বলে চলেছে, দুটো বই পড়ে পাশ দিয়ে একবারে সাপের 5 পা দেখিছে। 1000 বার কইয়া গেলুম দক্ষিণের ঘরে যাইবেন না, তো কে কার কথা শুনে। আরে বাপরে ভূষোদা, থামো। আরে আগে বলো তো, তুমি এত কাণ্ড জানলে কি করে? ঘরের দরজাটা তো কাল বন্ধ হয়ে গিয়েছিল। তুমি কি করে বুঝলে ওই ঘরে আমি আছি? উফ, কালকে কিভাবে যেন পাল্লাটা আটকে গিয়ে তারপর হোঁচট খেয়ে পড়ে মাথায় লেগে সে একটা কাণ্ড হলো বটে। আচ্ছা, দরজাটা খুললে কি করে বলো তো? এই সব বলছেন বলুন দেখি। আপনি তো ঘরের বাইরেই পড়েছিলেন, তবে যেভাবে পড়েছিলেন দেখেই বুঝেছি কাল আপনি ওই ঘরে গিয়েছিলেন। আমি তাকিয়ে দেখলাম ঘরে যথারীতি তালা দেওয়া। ব্যাপারটা মানতে কষ্ট হলেও কিছু করার নেই। এবার তালাটা ভালো করে লক্ষ্য করে দেখলাম তালার গায়ে সামান্য রক্ত লেগে আমার কপালের বাঁ দিকটা কেটে গেছে। কালকে ওই কুঠার থেকে বাঁচতে যখন সরে গিয়েছিলাম, তখন যে শক্ত জিনিসটায় ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, সেটা তবে এই তালা। কিন্তু ঘরে ঢোকার সময় তালাটা তো আমার হাতে ছিল। তারপর হয়তো ওখানকার কাণ্ড কারখানা দেখে হাত থেকে পড়ে গিয়ে থাকবে। কিন্তু তার থেকে বেশি অবাক কাণ্ড হলো
দেখছি সে তালাটা সুন্দর ঝুলছে দরজার গায়ে। আচ্ছা, তুমি ঠিক দেখেছো? তালাটা বন্ধ ছিল। ভূষোর এমনিতেই 24 ঘন্টা মাথা গরম থাকে, তার উপর তার কথা শুনিনি বলে আরোই মাথা গরম আছে আজকে। আমার কথার উত্তরে সে রীতিমতো খেঁকিয়ে উঠল। আর কতবার কইব আপনি এই দরজার সামনে শীত পটান হইয়া পড়েছিলেন, আর ঘরের দরজা বন্ধ ছিল, তালাখানা যেমন জ্বলে তেমনই ঝুলতেছিল, তবে ওই ওই সুতো খান ওখানে ছিল না। তাই তো আমি জানি আপনি গেছিলেন ওই ঘরে। আপনার কপাল ভালো যে আজকে ওই চাক চুন্নি আপনার ঘাড় মটকাইয়া এখানে ফেলে রেখে যায়নি। কি বলে কি ভূষো? আমি তাড়াতাড়ি নিজের ঘাড়ে হাত বুলিয়ে দেখলাম, না, আর যাই হোক, সত্যি সত্যি ঘাড় মটকায়নি আমার। ধুর, এই ভূষোর বাক্যবান থেকে বাঁচতে হলে এবার একটু ছদ্ম গাম্ভীর্যের সাহায্য না নেওয়ার উপায় নেই। আমি উপরে ঘরে যাচ্ছি, অফিসে আর যাব না আজকে, ফোন করে দেব। তুমি ওপরে 1 কাপ কফি নিয়ে এসো। কথা শুনে না কিছু না, অফিস কামাই করে বাড়ি বসে এখন শাকচুনি ধ্যান করেন। গজগজ করতে করতে চলে গেল ভূষো। আস্তে আস্তে ওপরের সিঁড়ি দিয়ে উঠে এলাম। এখনো মাথাটা টাল খাচ্ছে মাঝে মাঝে। মাথায় তো লেগেছেই, সাথে বোধহয় প্রেশারটাও একটু লো। তা প্রেশারের আর কি দোষ, বেঁচে আছি এই অনেক। কাল রাত থেকে যা চলছে, এতক্ষণে হাট চলাচল বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। ঘরে এসে দেখলাম ঘরটা কাল রাতে ঠিক যেমন রেখে গেছি এখনও সেরকমই আছে। বেড সাইড টেবিলের আলোটা জ্বলছে, বিছানায় বইটা পর্যন্ত এখনও উল্টে পড়ে। আমার চোখ গেল আলমারিটার দিকে, আর তখনই বুকটা ছ্যাঁত করে উঠল কোনো অজানা কারণে। নিচের ওই রহস্যময় ঘরের তালাটা আবার পড়ে গেছে, চাবিটা এখন তাহলে কোথায়? আস্তে আস্তে আলমারিটা খুলে নিচে মাটিতে বসে পড়লাম। নিচের তাকের সব চাদর মাটিতে রেখে আগের রাতের সেই মহিলার মতো এবার নিজেই তাকটা ওঠানোর চেষ্টা করলাম। পুরনো জিনিস বড্ড ভারী, তারপর কাল 1 রাতের মধ্যে আমার বোধহয় বেশ খানিকটা শক্তিও ক্ষয় হয়ে গেছে। অনেক কষ্টে সেটা তুললাম। এক হাতে তাকটা ধরে রেখে অন্য হাত দিয়ে এদিক ওদিক হাতড়ে একটা চাবি বার করলাম। তাকটা সবে নামিয়ে রেখেছি, হঠাৎ দরজার কাছে শুনতে পেলাম ভূষোর বাক্যবান। কি কইতেছেন? আমারে বললেই তো হয়, এই শরীরে আবার এসব করতে গিয়ে আরেক কাণ্ড বাঁধবে দেখছি। তারপর কফির কাপটা বেডসাইড টেবিলের উপর ঠকাস করে রেখে আলোটা নিভিয়ে দিয়ে একটা জ্বালাময় দৃষ্টি আমার উপর রেখে গজগজ করে বলে উঠল, দিনের বেলা আলো জ্বাইলে রাখেন না, রাতের বেলা শাকচুনি আসবে, তখন মন ভরে আলো জ্বালায় তার পরাণ ভরে দেখেন খান। না, আর সহ্য হয় না। আজ এই শাঁকচুন্নির গল্পটা আমাকে শুনতেই হবে। আর ভূষোর চেয়ে ভালো বোধ হয় কেউ এই গল্প আমাকে বলতে পারবে না। কফিটা শেষ করে একবার নিচে আইসে বসেন। আমি ঘরখানা ঝেড়ে পুষে দিলে তারপরে এসে একখানা ঘুম দিবেন। কাল রাতে তো শাকচুন্নির পিছনে দৌড়াতে গিয়ে আর ঘুম হয়নি নিশ্চয়। কথাটা ঠিক, কিন্তু এখন ঘুমের চেয়েও বড় দরকার হলো এই শাঁকচুন্নির গল্পের ইতিহাস জানা। ভূষো চলে গেল। আমি কফি খেতে খেতে বাঁ হাতে মুঠো করে ধরে রাখা চাবিটা দেখছিলাম। হঠাৎ মনে হলো ঘরের দরজাটা ধমাস করে শব্দ করে উঠল। ধাক্কা মেরে কে যেন এসে দাঁড়িয়েছে। ভাবলাম বুঝি ভূষো এসেছে ঝাঁটা বালতি হাতে। শাঁকচুন্নির পা পড়েছে, এখন সারা ঘরবাড়ি 2-3 না মুছলে কি আর শান্তি পাবে সে? কিন্তু দরজার দিকে তাকাতেই রক্ত ঠান্ডা হয়ে গেল আমার। কাল রাতের সেই মহিলা দাঁড়িয়ে আছে, ডান হাতটা পেছনে। মনে হচ্ছে কি যেন একটা লুকিয়ে রেখেছে সেখানে। চোখের মনি দুটো যেন রাগে ধিক ধিক করে জ্বলছে। একটা মুহূর্ত, তারপর ডান হাতটা সামনে নিয়ে এলো সে। সেই হাতে কুঠার। একটু অপেক্ষা করেই সেই মহিলা আবারও কুঠারটা ছুঁড়ে দিলেন সোজা আমার দিকে। আমি আবার কুঠার থেকে বাঁচতে সরে গেলাম। এবার বিছানা থাকায় আর আঘাত পেলাম না ঠিকই, তবে আমার হাত থেকে কফির কাপটা পড়ে ভেঙে গেল। সারা মেঝেতে কফি ছিটিয়ে পড়ল। আমি পেছন ফিরে দেখলাম কোথাও কুঠারের কোনো চিহ্ন নেই, দরজার সামনেও নেই কেউ। কাপ ভাঙবার শব্দ শুনেই অবশ্য ভূষো ছুটে এলো। জানতুম এমন কত কি কাণ্ড হবে এখন। তা ভালো, কাঁচ ভাঙা ভালো, বড় বিপদ শুনেছি কেটে যায়। যাক, ওই বিছানাতে বইয়া থায় না হন,
নিচে নামবেন না, পায়ে কাজ ফুটবে, আমি আইতেছি। প্রায় সঙ্গে সঙ্গেই আর এক কাপ কফি আর ঝাঁটা বালতি একসাথে নিয়ে চলে এলো ভূষণ। আর আমি থাকতে পারলাম না, বেশ একটু অফিসারি মেজাজ এনে বললাম, নিচের ঘরে কি আছে বলো তো ভূষদা? আর কথাটা বলতে গিয়েও যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার শরীর দিয়ে। তবু যথেষ্ট ভারী গলা নিয়ে বললাম, আর যে মহিলাকে দেখলাম কাল রাত থেকে বাড়তি নেক, সেই বাকে 1000 বার কইরে বললাম, তবু শুনলেন না তো? সেই যেতেই হলো আপনাকে ওই অপয়া ঘরখানায়। উফ! মনে মনে বললাম, 1000 বার না বলেই তো এই কাণ্ড কারখানা ঘটিয়েছ, এর চেয়ে একবারও না বললে বোধহয় ওই বন্ধ ঘরটার দিকে ফিরেও তাকাতাম না। ভূষো আবারও চুপ করে মন দিয়ে সব কাঁচ পরিষ্কার করছে। আমি এবার সোজা ওর হাত চেপে ধরলাম। এই, এসব রাখো তো ভূষদা, আগে বলো নিচের ঘরে কি আছে? ভূষো এবার ঝাঁটা হাতেই মাটিতে থেবড়ে বসলো। শুনতেই হবে, তবে শোনেন, যে এক বিশাল গল্প, অনেক কাল আগের কথা। ইংরেজরা আইসে তখন এখানে সবে কলকাতায় একখান বিশাল বাড়িঘর বানানোর কোম্পানি খুলেছিল ম্যানিংটন সাহেব। ওদ বিলেত থেকে আইসছিল সে। কলকাতা শহরে যত বড় বড় ইংরেজদের ঘর বাড়ি বাংলো সব তৈরি হতেছিল, সব নাকি ওই সাহেবের কোম্পানির বানানো। তাই সাহেবের এখন শখ হইল সারা হপ্তার কাজ শেষে একখান নিরিবিলে বাড়িতে আরামে থাকবো, একখানা বাগান বাড়ি বানাইব, ও ছেলেপুলে লইয়া আনন্দ করব, সমুদ্রের ধারে ঘুইরা বেড়াইব, আর ওই মাঝে মাঝে বন্ধু বান্ধব লইয়া ফুর্তি করব। তো সেই সাহেব অনেক খইজা এই মোহনার ধারে কমলপুর গ্রামে সাগর ভিলা বানাইল। সাহেবের একখানা ছেলেও ছিল, টম ম্যানিংটন। তখন তার ওই বছর 18 বয়স হইব। সাহেব বেশিরভাগ সময় কলকাতায় থাকলেও টম সাহেব কলকাতায় থাকতে কিন্তু খুব একটা পছন্দ করতেন না। বলতেন কলকাতায় নাকি বড্ড ভিড়। এই সাগর ভিলাটা তার খুব পছন্দের জায়গা ছিল। একখানা সাদা ঘোড়া ছিল তার, সেই ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন সমুদ্রের ধারে। ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে অনেক দূরে চলে যেতেন তিনি। এখান থেকে বেশ কিছুটা দূরে ওই কমলপুরের একেবারে শেষ প্রান্তে সমুদ্রের ধারেই আছে কমলপুরের শ্মশান। একদিন ঘোড়া ছুটিয়া ছুটিয়া ওই শ্মশানের ধারে চইলা গেছেন টম সাহেব। এদিকে তখন বেশি লোকজন ছিল না তো, আর সাহেবও একটু আপন ভোলা মানুষ ছিলেন কিনা, যাইতে যাইতে আর অত কিছু খেয়াল রাখতে পারেন নাই। নইলে সাহেবরা তখন ওইসব জায়গা খানিকটা এড়িয়েই চলতেন। সাহেবও যখন দেখলেন চিতা জ্বলতেছে, সব মেয়ে মানুষেরা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, তখন সাহেব ঘোড়ার মুখ ফিরাইয়া লইলেন। কিন্তু হঠাৎ হঠাৎ একখানা মেয়ে মানুষের কান্না শুনে সাহেব আবার ঘোড়ার মুখ ফিরাইলেন উদিক পালে। দেখলেন একখানা আধবুড়া লোককে চিতায় তোলা হয়েছে, আর তার বউটাকে সবাই মিলে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে চিতায় তুলবে বলে। মেয়েটার চোখ ঢুলু ঢুলু, খুব সম্ভব জোর করে গিলিয়ে দেওয়া আফিমের গোড়, গলায় জবার মালা, কপালে লেপা গুচ্ছের সিঁদুর। তখন এই দেশের বুকে এমনি সব কত কান্ডি চলতো। ঘরে ঘরে আধবুড়া সব পুরুষ মানুষগুলোর কষি কষি বউ। বুড়ো মরে গেলে মেয়েগুলোকে সব পুড়িয়ে মারত লোকে, ক্ষতি হতে হতো সব মেয়েগুলোকে। টম সাহেব কিন্তু এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। ঘোড়া ছুটিয়ে সোজা সেই ভিড়ের মধ্যে ঢুকে এলেন। সাহেবকে দেখে মেয়ে মানুষরা সব ভয়ে সরে গেল এদিকে, আর বামুনের দল সব হম্বি তম্বি করে এগিয়ে এলো। তর্কাতর্কি ভালোই বাঁধলো। এক বামুন তো রেগে একেবারে মাথার উপর লাঠি ঘুরিয়ে বলল, আরে সাহেব, তুমি এখান থেকে চলে যাও, এসব আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। কিন্তু টম সাহেবও তেমনি রক্তটা, তার উপর কম বয়স, সাহেবী মেজাজও আছে। কারো কথাকে কোনো গুরুত্ব না দিয়ে সাহেব সেই মেয়ে মানুষটিকে তার স্বামীর সীতা থেকে তুলে সোজা ঘোড়ায় করে নিয়ে এসে তুললো এই সাগর ভিলায়। একটা দিন যায়, দুটো দিন যায়, ওই মেয়েটা এই বাড়ির নিচের তলায় ওই দক্ষিণের ঘরখানায় থাকতে শুরু করে।
মেয়েটির বাড়ির লোকজন, গায়ের মাথারা, বামুনের দল প্রায় এই সাগর ভিলায় এসে হুজ্জুতি করতে শুরু করে, কিন্তু আখেরে কোনো লাভ হয় না। টম সাহেব একেবারে বেঁকে বসে আছে, কিছুতেই মেয়েটিকে সে ওদের হাতে তুলে দেবে না। বামুনের দল মেয়েটাকে ভয় দেখাতে শুরু করে এবার তলে তলে। তোর বর এখনো চিতায় বসে আছে, তুই না গেলে কিন্তু ওই পচা চিতা কোনোদিন জ্বলবে না। দেখিস হতভাগী, তোর স্বামী নরকে যাবে। শুনিস না, পতির পুণ্যে সতীর পুণ্য, ওর জন্য তুই জনমে জনমে নরকে যাবি রে। ওরা মুখি বাঁচবি আর কদিন? কদিন রাখবে তোর সাহেব? তারপর তো হয় এ পারে না হয় ও পারে, ওই নরকেই যেতে হবে। দেখবি তখন তোর কি অবস্থা হয়। এখনো সময় আছে, স্বর্গের রাস্তাটা পাকা কর। ওই লাল মুখ সাহেবের মুখে 7 পয়জার মেরে জিতে উঠে সতীর মতো স্বর্গে যা। কিন্তু সেই মেয়ে তখন আর নিজের মধ্যে নেই, কি করবে আর কি করবে না কিছুই সে বুঝতে পারে না। ভয়ে বোধহয় মাথাটাই আওলে গেছিল। দক্ষিণের ওই ঘরটায় গুটি সুটি মেরে বসে থাকতেছে। এরপর কোনো উপায় না দেখে গায়ের লোক গিয়ে সব সরাও হলো একদিন কলকাতায় ম্যানিংটন সাহেবের কাছে। সাহেব তো এত লোক দেখে ব্যতিব্যস্ত। তা তখন আইনত সতীদাহ প্রথা উঠে গেছে, তবু সেসব লোকে মানতে চায় না। এসব গাঁগঞ্জে লুকিয়ে সুরিয়ে অনেক দিন এসব অপকম্য হতো তখনও। ম্যানিংটন সাহেব বোঝালো তাদের প্রথমটাই, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। গায়ের লোকগুলো তখন সন্ডালের রূপ নিয়েছে যেন, মেয়েটাকে ফেরত নিয়ে তবে সারবে। এদিকে ম্যানিংটন সাহেব বড্ড সাধারণ জাতের মানুষ, এত সব ঝামেলা তার ভালো লাগে না কোনোদিনই। তিনি আর 4টে সাধারণ বাপের মতোই সাগর ভিলায় এসে ছেলের উপর চড়াও হলেন। কি দরকার তোমার নেটিভদের এইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়ানোর? সাহেবের ভয় হতে থাকে, আশেপাশে আর কোনো সাহেব শুভ নেই। এই পুরো এলাকাটায় গায়ের সাধারণ হিন্দু বাউন্ডের। এখানে কলকাতার ওই খাতায় লেখা আইন চলে না। একখানা থানা আছে বটে, তবে ছোট। সারা গ্রাম যদি চড়াও হয় তবে কলকাতার খাস থানাও কিছু করতে পারবে না। কিন্তু এসব কথা টমকে কে বোঝায়? টম তখন নতুন গো ধরেছে, নাকি বিয়ে করবে মেয়েটাকে। সাহেব দুজলের মাঝখানে পড়ে একেবারে নাকানি সোবানি খেতে থাকে। অবশেষে টম আর ওই গৌরী, মানে ওই যে মেয়েটারে সীতা থেকে তুলে আনছিল, তাদের বিয়ে ঠিক করতে হয়। খেরেস্তান পাদ্রি আছে, সাগর ভিলায় এলাই আয়োজন সেদিন। কিন্তু কি কাণ্ড, হঠাৎ সে রাতে মেয়েটাকে আর খুঁজেই পাওয়া যায় না। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু মেয়েটাকে আর পাওয়াই গেল না। ওদিকে সে রাতেই শ্মশানে ওই মেয়েটার বরে সীতা জ্বলল এতগুলো দিন পর। কেউ বলে মেয়েটাকে অবশেষে ধরে নিয়ে গেছিল বাউনের দল, আবার কেউ কেউ বলে মেয়েটা নিজেই পালিয়ে গিয়ে ওই সীতাতে ঝাঁপ দেয়। কেউ আবার বলে মেয়েটাকে নাকি যেতে দেখেছে সমুদ্রের দিকে। যাই হোক, এসব সত্যি কি মিথ্যা তা আজও জানা যায়নি। তবে এ কথা ঠিক, গৌরীকে আর ধারে কাছে কোথাও পাওয়া যায়নি। তারপর ওদিকে গৌরীকে হারিয়ে টম সাহেব কেমন যেন পাগলের মতো হয়ে গেলেন। শুধু সমুদ্রের ধারে ঘোড়া নিয়ে ছুটে বেড়াইতেন আর চেঁচাইতেন মেয়েটার নাম করে। সেই শ্মশানের আশেপাশেও ঘুরতেন। বাউনের দল পাগল সাহেব দেখে খি খি করে হাসত। একেই বলে ধর্মের কল বাতাসে ওরে, পাপের উপযুক্ত প্রতিফল। টম সাহেব ওই গৌরীর একখানা ছবি এঁকেছিলেন। বাড়িতে থাকলে দক্ষিণের ওই ঘরে ছবিখানা টাঙিয়ে কোনো দিন সারাদিন রেতে বসে থাকতেন। তারপর কি হলো কে জানে, একদিন টম সাহেব উধাও হয়ে গেল। তাকেও আর কোথাও খুঁজে পাওয়া গেল না। ম্যানিংটন সাহেব শোকে দুঃখে পাথর হয়ে এই সাগর ভিলা জলের তরে বেঁচে দিয়ে চলে গেলেন বিলাতে।
আর তারপরেই শুরু হলো সব ভুতুরে কাণ্ড। এই বাড়ি তখন কিনেছিলেন আর এক সাহেব। সব ঘর রং সং করালেন, সুনকাম হলো, কিন্তু ওই দক্ষিণের ঘর হাত দিতেই রাজমিস্ত্রির হাত একেবারে কেটে পড়ে গেল। মনে হলো কে যেন কুড়ুল দিয়ে তার হাতখানা কেটে ফেলেছে। ভয়ে আর কেউ ওই ঘরে কাজ করতে চায় না, ঘরখানা বন্ধ করে রাখা হয়। তবু রাতের বেলা শোনা যায় কে যেন দরজা ধাক্কা দিচ্ছে, ও ঘর থেকে টেবিল চেয়ার সরানোর আওয়াজ আসে। তারপর একদিন কোথা থেকে এক তান্ত্রিককে জোগাড় করে আনলো কোনো এক কাজের লোক। তালার গায়ে লাল সুতো বাঁধা হলো। তারপর নাকি চাবিটাকে এমন জায়গায় লোকানো হলো যে কেউ যেন আর সহজে খুঁজে না পায়। তারপর থেকে অবশ্য ভূতের উপদ্রব একটু কমলো, কিন্তু ওই ঘরে আর কেউ যেতে পারে না। সেই কোন কাল থেকে দরজাখানা অমনি বন্ধ আছে। ইংরেজ সরকার চলে গেল, কমলপুর গ্রাম আমূল বদলে গেল, কিন্তু এই ঘরটার আর কোনো পরিবর্তন হলো না। এই সাগর ভিলা অনেকবার ভাঙাচোরা হয়েছে, নতুন করে রং হয়েছে, সাজানো হয়েছে, কিন্তু এই ঘরে আর কেউ হাত দেয়নি। শুনেছি এরপরও একজন আপনার মতো ওই ঘরে ঢুকেছিল। সে আর এক কাণ্ড। তালার চাবি পায়নি বলে পিছনে বাগানের ওই দিক দিয়ে একেবারে জানলা ভেঙে ঢুকেছিল সে। লাশখানা পাওয়া গিয়েছিল ওই বাগান থেকে। নিজের চোখে দেখেছিল কে যেন উঠার দিয়ে কুপিয়েছে লোকটাকে। ভূষো এক নাগাড়ে গল্প বলে এখন একটু থেমেছে। আমার চোখের সামনে আবার কালকের রাতের ঘটনা ভেসে উঠল। কুঠার তো আমিও দেখেছি, একবার নয় দুবার, তবে ভাগ্যক্রমে কুঠারটা আমার গায়ে লাগেনি। মনে হয় এতকাল বাদে ভূষোর শাঁকচুন্নির হাতের জোর কমে গেছে। সে যাগ্গে, সেটা নিয়ে ভাবি না। কিন্তু গৌরী আর টম গেল কোথায়? গৌরীর ব্যাপারটা বিশ্বাস করা যায় যে গায়ের লোকজন তার বিয়ের খবর পেয়ে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, বিশেষ করে যখন সেদিনই তারা চিতা জ্বালিয়েছে। কুসংস্কারে ডুবে থাকা মানুষদের কিছুই বিশ্বাস করা যায় না। কিন্তু টম গেল কোথায়? ভূষদা, নিচের ঘরটা একবার খুলবে? কি কইলেন? এ যেন ভূষোর গলা নয়, ঋষি দুর্বাসার গলা। এক্ষুনি অভিশাপ দিয়ে আমাকে ভস্ম করে দেবে। কিন্তু আমার জেদও প্রচণ্ড। একবার যখন মাথায় পোকা নড়েছে, তখন আমিও আজ দিনে মানে সোজা ওই ঘরে ঢুকেই ছাড়ব। আরে ভূষদা, রাগ করছো কেন বলো তো? দিনের বেলায় তোমার শাঁকচুন্নি আসবে না। ভূষো ঝাঁটা বালতি ছেড়ে সোজা কোমরে হাত দিয়ে একেবারে সোজা দাঁড়িয়ে বলল, আপনার বাড়ির ফোন নাম্বারটা দেন তো, আপনার মায়ের এখানে আসতে বলি। আমার দ্বারা আপনার সামলানো হতেছে না। একদিনে নিজের কি হাল করেছেন দেখেছেন? একবার আয়নায় তাকিয়ে দেখেন আপনার চেহারার দিকে। এখন চুপচাপ শুয়ে থাকেন আর ঘর দর পুষে আপনারা ডাক দিব, জল খাবার খাইয়ে আসবেন। আমাকে আর কোনো কথা না বলতে দিয়েই চলে গেল ভূষো। আমিও বিছানায় একেবারে টান টান হয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছি না। বইটা পড়ার চেষ্টা করলাম, মন বসাতে পারলাম না। একটু বাদেই বাঁ হাতের মুঠোয় ধরা চাবিটা নিয়ে নিচে চলে এলাম। এতক্ষণে ভূষোর ঘরদোর মোছা হয়ে গেছে। রান্নাঘরে ঘসঘস করে মশলা পেশার আওয়াজ পাচ্ছি। এক্ষুনি নিশ্চয়ই ভূষো বের হবে না রান্নাঘর থেকে। আমি আস্তে আস্তে করে গিয়ে দাঁড়ালাম দক্ষিণের ঘরটার সামনে। আলতো করে একবার পেছনে তাকিয়ে দেখে তালাটা খুলে নিলাম। জানি ভূষোর চোখে পড়লে একেবারে তুলকালাম করে ছাড়বে, কিন্তু তবু একবার দিনের আলোয় ঘরটা দেখা দরকার। ঘরটার আলো পাখা কিছুই আর কাজ করে না। বহুকাল এই ঘরের দেখভাল করা হয় না ঠিক মতো। একটা জিনিস খেয়াল করলাম, ঘরের দুটো জানালা সেই আদ্যিকালের পাখি তোলা, আর একটা নতুন শুধু কাঠের পাটাতন। আগের লোকটা বোধহয় এই জানালাটা ভেঙেই ঘরে ঢুকে কুঠারের ঘা খেয়েছিলেন। আমার ঠিক সামনে সেই টমের আঁকা গৌরীর তৈলচিত্র।
কাল এই ছবির চোখটাই জীবন্ত হয়ে উঠেছিল চোখের সামনে। এখন অবশ্য সেরকম কিছু নেই। আমি আস্তে করে ছবিটা খোলার চেষ্টা করলাম দেওয়াল থেকে। দেওয়ালের হুকে আটকে আছে ছবিটা, অনেক দিন ধরে এই একইভাবে আটকে আছে বোধহয়, তাই বোধহয় জং ধরে গেছে। টেনে খুলতে গিয়ে চাবিটা আমার বুকের সাথে লেগে গিয়েছিল। স্পষ্ট অনুভব করলাম ছবিটা যেন গরম। শুধু তাই নয়, যেন একটু একটু করে কাঁপছে সেটা, ঠিক যেন হৃদয়ের স্পন্দন। মনে হচ্ছে জীবন্ত কিছু একটা ধরে আছি আমি চমকে আবার পিছিয়ে গেলাম। এবার সেই আবার কালকের মতো দৃশ্য, চোখ দুটো জীবন্ত হয়ে গেছে ছবিটার। আস্তে আস্তে ছবিটা ওপর থেকে ফরফর করে ছিঁড়ে যাচ্ছে। এরপরেই নির্ঘাত ছুটে আসবে কুঠার। আমি এবার আগেই সরে গেলাম, কিন্তু একটু ভুল হয়ে গেল। খেয়াল করিনি ততক্ষণে ভূষো এসে দাঁড়িয়েছে ঘরের সামনে। আপনি কি আমার কোনো কথা শুনবেন না? যে এই ঘরে... কথাটা শেষ করতে পারলো না ভূষো। যে কুঠারটা আমার জন্য ছোঁড়া হয়েছিল সেটা লেগে গেল ভূষোর বুকে। ভূষো ধপ করে পড়ে গেল মাটিতে। সারাটা দিন ভয়ঙ্কর ছোটাছুটি গেল। কমলপুরে কোনো ব্লাড ব্যাংক নেই। আমার বা অফিসে আমার চেনা পরিচিতির কারোর সাথে ব্লাড গ্রুপ মিলল না ভূষোর। শেষ পর্যন্ত দীঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে 2 বোতল ব্লাড জোগাড় করে বিকেল নাগাদ কমলপুরের হাসপাতালে এসে পৌঁছালাম। ভূষোর স্ত্রী সারাক্ষণ আমার সাথে সাথে বিনবিন করে কাঁদতে কাঁদতে ছোটাছুটি করেছে। হাজারবার করে বোঝালাম হাসপাতালে ভূষোর কাছে বসে থাকতে, কিন্তু কে শোনে কার কথা। এরা স্বামী স্ত্রী দুজনেই বড় নাছোড়বান্দা। তা সে যাই হোক, বিকেলের পর রক্ত দেওয়ার পরে চোখ খুলে তাকালো ভূষো। আর চোখ খুলেই তার প্রথম কথা হলো, আজ রাতে সাগর বিলায় রইবেন না বাবু। এর আগে ভূষো আমাকে ধমকেছে, শাসিয়েছে, কিন্তু এই প্রথম যেন অনুনয় ফুটে এলো ওর গলায়। লোকটা আমার দাদার মতো, তার এই অবস্থায় এমন কাতর অনুনয়, এ কি ফেলা যায়? আমি ঘাড় নাড়লাম, কিন্তু সাগর ভিলায় না গেলে আর যাবোটা কোথায়? ভূষো যাতে অসুস্থ শরীরে শুধু শুধু আমার জন্য চিন্তা না করে, তাই ওর পাশে হাসপাতালেই বসে থাকলাম অগত্যা। ভূষোর স্ত্রী বাইরে একটা বেঞ্চিতে শুয়ে পড়ল। রাত তখন বেশ হয়েছে। আমি বোধহয় ঝিমোতে ঝিমোতে ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ মনে হলো হাসপাতালের জানালার বাইরে একটা সাদা ঘোড়ায় করে কে যেন হাওয়ার বেগে চলে গেল। একবার ধর্মর করে উঠেও আবার বসে পড়লাম। নির্ঘাত আমার মনের ভুল। ঘোড়া করে কে আবার আসবে এখন? আবার একটু ঝিমুনি এসেছে। আবার মনে হলো কে যেন জানালার পাশ দিয়ে সাদা ঘোড়া করে চলে গেল। এবার আর থাকতে পারলাম না। ভূষো পেন কিলারের ইঞ্জেকশন খেয়ে ঘুমোচ্ছে, সহজে উঠবে না। হাসপাতালেরও এদিক ওদিক কেউ জেগে নেই। আমি আস্তে আস্তে বাইরে এলাম। আকাশে বেশ একটা গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিকটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা সাদা ঘোড়া, তার উপর পুরনো আমলের ইংরেজি পোশাক পরনে কে যেন আমার দিকেই আসছে। এটাই তবে টম। সাদা ঘোড়ায় করে ছুটে আসছে টম, ঠিক একেবারে আমার দিকে। কাল থেকে যা যা হয়ে চলেছে তাতে কোনো কিছুই আর আমাকে অবাক করতে পারছে না। তখন হঠাৎই দেখলাম আবার একটা কুঠার, তবে এবারে আমার দিকে নয়। কুঠারটা সোজা ধেয়ে এলো টমের দিকে, গেঁথে গেল টমের পিঠে। একটা প্রাণঘাতী চিৎকার দিয়ে টম ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল। ঘোড়াটা ভয় পেয়ে দুবার ডেকে উঠে না জানি কোন দিকে চলে গেল। আমি ঘাড় উঁচু করে ঘোড়াটাকে দেখতে গিয়ে দেখলাম নিচে পড়ে থাকা রক্তাক্ত টম উধাও। এবার ঠিক আমার পেছনে একটা শাড়ির খসখসে আওয়াজ। প্রথমটায় ভাবলাম বুঝি ভূষোর স্ত্রী এসেছে চুপি চুপি আমাকে পাহারা দিতে। এই দুই স্বামী স্ত্রী আমাকে তাদের মনিব নয়, একেবারে বাড়ির লোকের জায়গাটা দিয়েছে যে। নিজের ভাইয়ের মতো এমন খেয়াল রাখে যে বলবার নয়। পেছনে ঘুরলাম এবং যথারীতি আবার বুকে একটা জোরে ধাক্কা খেলাম। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে গৌরী, কিন্তু তার পুরো শরীর পচে গলে পড়েছে যেন। সে কি বিভৎস চেহারা!
আমার দুটো চোখ ভয়ে বিস্ফারিত হয়ে উঠেছে। এবার বোধহয় একটা দলা পাকানো চিৎকার বেরিয়ে আসবে মুখ থেকে, কিন্তু তার আগেই খিলখিল করে হেসে উঠল গৌরী। আমাদের খুঁজছো? বেশ তো, বেশ তো। আমার ছবির পেছনে খুঁজে দেখো দেখি। কি যে বলল বুঝতে পারলাম না। দেখতে দেখতে আমার চোখের সামনে দাঁড়ানো গৌরীর সেই ভয়ঙ্কর অবয়বটা হাওয়ায় মিলিয়ে গেল। কি বলতে চাইল কি গৌরী? মনটা যেন আরো অস্থির হয়ে উঠেছে। টম আর গৌরীর গল্পটার কোনো সমাধান তো হচ্ছে না, উল্টে যেন আরো জটিল হয়ে উঠেছে। হাসপাতালে একবার ফিরে এলাম। ভূষো আর তার স্ত্রী দুজনেই অঘোর ঘুমে। এদের দুজনকে ঠকাতে ইচ্ছে করছে না, কিন্তু আজ রাতেই এই রহস্যের সমাধান করতে হবে। তখন রাত কত কে জানে, একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। আর বেশি ঘুমোলে আবার বুঝতে অসুবিধা হয় যে বাস্তব দুনিয়ায় ঠিক কি ঘটছে। আসলে আমার ফোনটা বেজে চলেছে অনেকক্ষণ ধরে। বেশ কয়েকবার এক নাগাড়ে ফোনটা বাজার পর আমি ধরফর করে উঠে বসলাম। আমার এক জুনিয়র প্রশান্ত ফোন করেছে। শুনেছি ও নাকি কমলপুর বলে দীঘার কাছাকাছি কোনো একটা গ্রামে বিডিও অফিসার হয়ে এসেছে এখন। আমি ফোনটা ধরার পর ও বেশ খানিকটা লজ্জিত হয়েই বলল, দাদা অনেকটা রাত হয়ে গেছে না? এত রাতে ফোন করাটা বোধহয় আমার ঠিক হয়নি। আমি এমনি একটু ফোন করলাম আর কি। আচ্ছা এখন আমি রাখি, বরং কাল সকালে না হয় একবার ফোন করব। প্রশান্ত ইতস্তত করতে করতে ফোনটা রেখে দিতে যাচ্ছিল, আমি আটকালাম। আরে দাঁড়া দাঁড়া, দাদা বলিস না তুই আমায়। এত রাতে যখন ফোন করেছিস তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, বল কি হয়েছে। আর দাদার কাছে ফোন করছিস, ওসব রাত না দিন তোকে ওসব ভাবতে হবে না। আমার এই কথাগুলোর জন্যই যেন অপেক্ষা করছিল প্রশান্ত। মনে হলো নিজের আবেগকে অনেক কষ্টে আটকে রেখেছিল, এখন ঝরঝর করে কেঁদে ফেলল। দাদা এখানে একবার আসবে? শুনেছি তোমাদের গ্রামের ভেদুগুনির নাকি কি সব অলৌকিক কাণ্ড করে বেড়াচ্ছে। একবার তাকে নিয়ে এসো না। কেন রে, কি হলো? সে অনেক কথা দাদা, সব বোধহয় তোমাকে গুছিয়ে বলতে পারবো না। তুমি কাল সকালেই একবার ভেদুগুনিনকে নিয়ে আসতে পারবে? ভেদু এখন বেশিরভাগ সময় জামতলাতেই থাকে। কে জানে কেন এই রৌদ্র আসার পর থেকে ভেদু একটু ঘরকুনো হয়ে গেছে। অবশ্য এখন ভেদুর বেশ নামডাক হয়েছে। কাজের জন্যই তাকে এত জায়গায় যেতে হয় যে আলাদা করে আর অন্য কোথাও যেতে বোধহয় তার ভালো লাগে না। আমি প্রশান্তকে বললাম, তুই কিচ্ছু চিন্তা করিস না তো, আমি ভেদুকে এখনই তুলছি ঘুম থেকে। কাল দুপুরের মধ্যে আমরা ঠিক পৌঁছে যাব তোর কমলপুরে। তবে ভাই এখনই না বলতে পারিস, অন্তত একটা রেকর্ড করে পাঠিয়ে দে, তাহলে আমরা যেতে যেতে খানিকটা অন্তত ব্যাপারটা আন্দাজ করতে পারবো। ভেদুকে তুলতে হলো না, গিয়ে দেখলাম সে তার দাওয়াই বেড়াই হেলান দিয়ে বসে আছে। কি হলো ভেদু, সারা রাত ঘুমোওনি? আমাকে দেখে যেন চমকে উঠল সে। মনে হচ্ছে যেন খুব গভীরভাবে কিছু বোধহয় চিন্তা করছিল। হঠাৎ করে আমি এসে হাজির হওয়ায় ঠিক সামলাতে পারিনি। খানিকক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, না, আজকাল আর রাতে ঘুম ভালো আসে না। আপনাকে তো আগেই বলেছি, আমি চোখ বন্ধ করলেই মনে হয় কেউ যেন আমার বাড়ির চারপাশে হেঁটে বেড়াচ্ছে আর কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। যে আসে সে কোনো অশরীরী নয়। কোনো অশরীরী হলে আমি ঠিক তা টের পেতাম। কি অদ্ভুত ব্যাপার, আমি কাউকে দেখতে পাই না, শুধু মনের মধ্যে কে একটা যেন চলতে থাকে। মনে হয় কেউ যেন একটা বিশাল ষড়যন্ত্র করতে চলেছে। তবে আজ একটু অন্য ব্যাপার বিডিও সাহেব। আজ যেন এক অশরীরীকে দেখলাম, একটি মেয়ে, এই একেবারে আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। আমি ধরপড় করে জেগে উঠতেই সে বললে, ও যে কিছু বুঝতে পারছে না, কিছু মনেও পড়ছে না ওর। ভেদু বাবা, আপনি একবার কমলপুরে যাবেন ভেদু বাবা, যাবেন আপনি। কথাটা বলেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল।
আমি তারপর থেকে এখানে জেগে বসে আছি। কে যে কিছু বুঝতে পারছে না, আর কাকে যে কি বোঝাবো কিছুই তো ঠিক মতো বুঝতে পারছি না। কমলপুর তো আর বাংলায় একটা নেই। আমার মনে হলো আমার মাথার মধ্যে কে যেন হাতুড়ি মারল। ভেদুকে আমি কমলপুরে নিয়ে যেতে এসেছি, অথচ ভেদু আগেই সেই খবর পেয়ে গেছে। আমার আর ভেদুর কথা শুনে বোধহয় রৌদ্রের ঘুম ভেঙে গেছে। আস্তে আস্তে সে পাশে এসে দাঁড়ালো। কি হলো বিডিও স্যার, আপনি? এখনো তো ভোর হয়নি ঠিক মতো, এমন অসময়ে কিছু কি হয়েছে? ভেদুও বোধহয় ব্যাপারটা এখনই বুঝতে পারল। তাই তো, কি ব্যাপার বিডিও স্যার এমন সময়? ভেদু, তোমাকে একবার এখনই আমার সাথে কমলপুরে যেতে হবে। আমি আমার গাড়িটা নিয়েই গিয়েছিলাম। অনেক দূরের রাস্তা, তার উপর আবার প্রশান্তর ব্যাপারটা শুনতে শুনতে যেতে হবে, তাই আর নিজের গাড়ি চালাবার ভার নিলাম না। এই ভোর রাতেই ড্রাইভারকে তুলে রেডি করে চালকের আসনে বসিয়ে দিলাম। প্রশান্ত ততক্ষণে রেকর্ড করে যতটা সম্ভব পাঠিয়ে দিয়েছে। গাড়ি চলছে তার নিজের মতো, আর আমরা তিনজনে গাড়ির সিটে হেলান দিয়ে শুনতে শুনতে চললাম কমলপুরের উদ্দেশ্যে। সাগর ভিলার সামনে যেতেই ছুটে এলো প্রশান্ত। দাদা, তুমি এলে, সব শুনেছ তো? আমি ওকে ধরে বললাম, হ্যাঁ শুনেছি, শান্ত হ, চিন্তা করিস না, এই যে নিয়ে এসেছি ভেদুকে, সব ঠিক হয়ে যাবে। প্রশান্তর ঘরে ঢুকতেই ভূষোকে দেখলাম, মাথায় ফেট্টি দেওয়া, বেচারা যথেষ্ট জোরে আঘাত পেয়েছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। কোনো মতে আমাদের দেখে উঠতে উঠতে বলল, আপনারা বাবুর নিজের লোক তাই না? আপনারই তবে বাবুকে একটু বোঝান না। বাবু যে কিছুতে আমার কোনো কথা শুনতে চান না। ওই যে দক্ষিণের ঘর। ভূষোর কথা শেষ হলো না, রৌদ্রকে দেখলাম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ওই ঘরের দিকে। ভূষোকে প্রশান্ত কি বুঝিয়েছিল কে জানে, হয়তো সে ভেবেছিল আমরা এসে ওকে একটু শান্ত করব, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যাব। সেই জায়গায় আমাদেরই একজন ওই অপয়া ঘরটার দিকে যাচ্ছে দেখে বোধহয় বেচারা আরো দুঃখ পেল। কেমন যেন কাতর স্বরে বলল, আরে ও বাবু, ওদিকে কই যাচ্ছেন? রৌদ্র ফিরে তাকালো, কেমন যেন অন্যরকম লাগছে তাকে। কেমন যেন একটা ঘোলাটে স্বরে বলল, গুরুদেব, ওখানে কি যেন একটা আছে, মনে হচ্ছে কারা যেন অপেক্ষা করছে ওখানে। কারা যেন অনেক কাল ধরে অপেক্ষা করে আছে। ভেদু আটকে দিল রৌদ্রকে। আস্তে আস্তে নিজেই এগিয়ে এলো দরজার কাছে। দরজায় এখন তালা ঝুলছে। প্রশান্ত ভূষোকে নিয়ে যাওয়ার সময় এ দরজা খোলাই ছিল। কখন যে আবার চাবি তালা পড়ে গেল কেউ জানে না। ভেদু তালাটাই হাত দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। প্রশান্ত বলল, আমি জানি চাবি কোথায় আছে, তালা খুলবেন তো? কথাটা বলেই সে ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। আবার একটু বাদেই এলো চাবি নিয়ে। খুলে গেল সেই রহস্যময় দরজা। ভেদু একবার ঘরে পা দিয়েই পিছিয়ে এলো। ভ্রু কুঁচকে কি যেন দেখতে লাগলো চারিদিকে। প্রশান্ত সামনের দিকে এক মহিলার ছবির দিকে তাকিয়ে বলল, ওই যে গৌরীর ছবি। ভেদু সেদিকে গেলই না। ঘরের অন্যদিকে বেশ কয়েকটা পুরনো আমলের আসবাবের পেছনে কি যেন খুঁজতে লাগলো। ভূষো খানিকটা বিরক্ত হয়েই বলল, উনি আবার ওদিকে কি খুঁজতেছেন? প্রশান্ত অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না। তবে এটা ঠিক, ভেদু যেটা করে সেটা নিশ্চয়ই ভেবেই করে। একটু বাদেই ভেদু সবার পিছন থেকে একটা বেশ বড় ছবি বের করে আনলো। ছবিটা অনেক দিন অমন ভাঙা আসবাবের পেছনে থেকে থেকে ধুলোই ঢেকে গেছে। ভেদু ছবিটা এগিয়ে দিয়ে বলল, এটা একটু পরিষ্কার করা যাবে? ভূষো তাড়াতাড়ি সেটা নিয়ে কোথা থেকে একটা ঝাড়ন নিয়ে ঝাড়তে বসলো। একটু বাদেই ছবিটা স্পষ্ট হয়ে গেল। ছবিতে এক ইংরেজ সাহেব ঘোড়ায় চড়ে যাচ্ছে। তার গায়ে পুরনো আমলের ইংরেজদের মতো পোশাক, কিন্তু এইবার আমাদের আরেক দফা আশ্চর্য হবার পালা। মুখটা অবিকল প্রশান্তের মতো। প্রশান্ত ছবিটা দেখেই আঁতকে উঠল। এ ছবির মানে কি? এই ছবির তো একটাই অর্থ হয় প্রশান্ত বাবু, আপনি পূর্বজন্মের টম, ম্যানিংটন সাহেবের নিখোঁজ সন্তান। খানিকক্ষণ চুপ থেকে ভেদু আবার বলল,
আপনার কি কিছু মনে পড়ছে প্রশান্তবাবু? অন্তত এটা দেখবার পর। প্রশান্ত তখনও চুপ, হাঁ করে নিজের আগের জন্মের ছবিটা দেখছে। আমাদের সকলের কথা বন্ধ। ভেদু আলতো করে প্রশান্তর কাঁধে হাত রাখল। আরও একবার ওই একই কথা জিজ্ঞাসা করল ভেদু। আপনার কি কিছু মনে পড়ছে প্রশান্তবাবু? প্রশান্ত তখনও চুপ, শুধু এই ছবির থেকে দৃষ্টি সরিয়ে তাকালো ভেদুর দিকে। ভেদু তার রুদ্রাক্ষ জড়ানো ডান হাতটা রাখল তার মাথার উপরে। বেশ কিছুক্ষণ কি যেন বিড়বিড় করে বলে চলল, তারপর আলতো করে বলল। প্রশান্ত এবার কেমন যেন স্বপ্নে ভেসে যাওয়ার মতো করে বলতে লাগলো। এবার কি কিছু মনে পড়ছে প্রশান্তবাবু? সেদিন গৌরীর সাথে কি হয়েছিল? গাঁয়ের লোকেরা কি? না, গাঁয়ের লোকেরা নয়, গাঁয়ের লোকেরা নয়, এসবই আমার বাবার কাজ। আমার বাবা বড় অহংকারী। কিছুতেই একজন নেটিভ ইন্ডিয়ানকে নিজের পুত্রবধূ করতে চাননি। কিন্তু আমি গৌরীকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম ওকে। ছোট্ট যুবতী মেয়েটি জানেন, একটু ভীতু, যদিও খুব একটা কথা বলতো না, সবসময় একটা আতঙ্কে বাঁচত জানেন। কিন্তু ওর ওই কান্না ভরা দুটো চোখে কি ভীষণ মায়া ছিল। যখন কথা বলতো আমার মনে হতো যেন ঝর্ণার গান শুনতে পাচ্ছি। সেই মেয়েকে বাবা। আসলে আমি একদম বেঁকে বসেছিলাম। গৌরীকে ছাড়া এ জীবনে আমি কাউকে বিয়ে করব না। মেয়েটাকে বাঁচাতে গেলে আর কোনো রাস্তা ছিল না। বাবা অবশেষে আমার কথা মেনে নিলেন। দেরি না করে তড়িঘড়ি পাদ্রি ডেকে বিয়ের ব্যবস্থা করা হলো। কিন্তু ভিতরে ভিতরে অন্য খেলা চলছে তখন। আসলে আমাকে বুঝিয়ে যখন কোনো লাভ হলো না, তখন গোপনে বাবা বিয়ের দিন সন্ধ্যের দিকে সুযোগ মতো এই ঘরে চলে আসে। তারপর এই কুঠারটাই তিনি বসিয়ে দেন গৌরীর ঘাড়ে। তাহলে গৌরীর বরকে সেদিন চিতায় তোলা হলো কেন? গৌরীর স্বামীকে গাঁয়ের লোক ততদিন অবধি চিতাতেই ফেলে রেখেছিল। কিন্তু যখন দেখল গৌরীর সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তখন আর অপেক্ষা না করে ওই চিতা তারা জ্বালিয়ে দেয়। আসলে বাবা ভিতরে ভিতরে ওদের এমন শাসিয়েছিল যে আমাকে ওরা ঘাঁটতে সাহস করেনি। প্রাণের ভয় কার নেই বলুন? তাই স্বাভাবিকভাবেই ব্যাপারটা রটে যায়। গ্রামের লোকেরাই গৌরীকে অপহরণ করে তার স্বামীর চিতায় তুলে দিয়েছে। বামুনের দল গৌরবের লোভে ব্যাপারটাকে ঠিক অগ্রাহ্য করল না, তাতে সমাজে তাদের মানটা থাকে আর কি। কিন্তু আসল ঘটনা হলো অন্য। আসলে আমার বাবা, ওই ম্যানিংটন সাহেবই আমার গৌরীকে মেরেছিল ভেদু বাবা। তখনকার মতো কোথাও একটা সরিয়ে দেয় গৌরীর মৃতদেহ। পরে বাবা গৌরীর শরীরটাকে সুযোগ মতো ওই দক্ষিণের ঘরে দেয়ালের মধ্যে লুকিয়ে দেয়। ভেবেছিল আস্তে আস্তে ছেলে ভুলে যাবে গৌরীর কথা, কিন্তু সেরকম কিছুই হলো না। আমি যে গৌরীকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। সারা দিন ঘোড়ায় চেপে গৌরীকে খুঁজে বেড়াতাম কমলপুরের রাস্তায় রাস্তায়। আমি ভেবেছিলাম ভীতু মেয়েটা হয়তো কোথাও চলে গেছে। খুব দুশ্চিন্তা হতো জানেন, কোথায় গেছে, কিভাবে আছে, কোনো বিপদ হলো কি। তারপর শরীরটা ভাঙলো টানা অনিয়মে, আর বাইরে বাইরে ঘুরে বেড়ানোর শক্তি ছিল না। গৌরীর একটা ছবি এঁকেছিলাম নিজের হাতে, সেই ছবির সামনে বসে থাকতাম। ছবিটা রাখার একটা ঠিকমতো জায়গা খুঁজতেই এসেছিলাম সেদিন এই দক্ষিণের ঘরে। দেয়ালের ভাঙাচোরা অবস্থা, নতুন কাঁচা কাজ দেখে কেমন যেন সন্দেহ হলো আমার। তাড়াহুড়োতে বাবা আসলে ব্যাপারটাকে ঠিক নিখুঁত করে উঠতে পারেননি তো। আলতো আঘাত করতেই দেওয়াল ভেঙে বেরিয়ে আসে আমার গৌরীর পচা গলা দেহ। আমি ছুটে গেলাম বাবার কাছে। বাবার সাথে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। ব্যাপারটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায় সেদিন। আমি পাগল হয়ে গেছিলাম। মনে হচ্ছিল আমার সব শেষ হয়ে গেছে।
আমি বাবাকে বলেছিলাম যে আমি পুলিশে যাব। ঝগড়া করে সবে ওপর থেকে নিচে নেমে আসছিলাম। বাবা 7-5 ভাবলেন, বুঝলেন হয়তো সত্যিই আমি সকলকে ব্যাপারটা জানিয়ে দেব। খানিকটা ভয় পেয়েই বাবা ওই একটা কুঠার দিয়ে আমাকেও পেছন থেকে মাথায় সর্বশক্তি দিয়ে একটা আঘাত করে। আমি মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে। আর তারপর এতক্ষণ কথাগুলো কেমন যেন ঘোরের মতো বলছিল প্রশান্ত। কথাগুলো বলা শেষ হতেই সে ধপ করে পড়ে অজ্ঞান হয়ে গেল। ভূষো আর আমি চিৎকার করে বললাম, কি হলো প্রশান্ত? কি হলো আপনার? ভেদু শান্ত স্বরে বলল, কিছু হয়নি। আগের জন্ম থেকে এ জন্মের যাত্রাটা তো আর কম লম্বা নয়, অনেকখানি। এতখানি রাস্তায় এসে ক্লান্ত হয়ে গেছে। ওনার চোখে মুখে একটু জল ছেটান, ঠিক হয়ে যাবে। ভূষো তাড়াতাড়ি ছুটে গিয়ে জল নিয়ে এলো। সেটা তার চোখে মুখে ছিটিয়ে দিতে কিছুটা শান্ত হলো। আস্তে আস্তে চোখ মেলল প্রশান্ত। এখনো বোধহয় পুরো ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না সে। কেমন যেন একটা অসহায়ের মতো চেয়ে আছে সে। এদিকে রৌদ্র দেওয়ালে গৌরীর ছবিটা দেখে বলতে শুরু করলো, ম্যানিনটন সাহেব টমকে মেরে ফেলার পরও এখানেই কিছুদিন থেকেছিলেন, কিন্তু বেশি দিন আর পারলেন না। দুটো মৃত্যু হয়েছে এখানে। নানা রকম অদ্ভুত আওয়াজ শোনেন তিনি। কারা যেন হেঁটে চলে বেড়ায়। বাড়ির চারপাশে ঘোড়ার খুরের আওয়াজ শোনেন। কাদের যেন অস্পষ্ট ছায়া দেখতে পান। ভয় পেয়ে একদিন সাহেব সবকিছু বেচে দিয়ে চলে গেলেন বিদেশে, কিন্তু সেখানেও এই ভয় তার পিছু করতে লাগলো। মাঝে মাঝেই তিনি দেখেন একটা কুঠার নাকি তার দিকে তেড়ে আসছে। এরপর একদিন ম্যানিনটন সাহেবও মারা গেলেন। আর মৃত্যুটাও বড় অদ্ভুতভাবে। গাড়ি করে কোথায় একটা যাওয়ার সময় বিস্ফোরণ হয় গাড়িতে। আগুনে পুড়ে মৃত্যু হয় সাহেবের। ভেদু এবার আস্তে আস্তে এগিয়ে গেল গৌরীর ছবিটার দিকে। আজ আর সেরকম অদ্ভুত কিছু ঘটল না। ছবিটা আস্তে করে টানতেই খুলে এলো, আর তার ঠিক পেছনেই রাখা আছে একটা কুঠার। কুঠারটা দেখেই ভয় পেয়ে গেল ভূষো। এ তো সেই কুঠার, এই কুঠারটাই তো। ভেদু শান্তভাবে বলল, হ্যাঁ, এই কুঠারটাই। এটা দিয়েই মারা হয়েছিল গৌরী আর টমকে। বারবার এই কুঠারটা সামনে এনে গৌরী বোঝাবার চেষ্টা করেছে এই দেওয়ালের পিছনে কিছু একটা আছে, কিন্তু কেউ বুঝতে পারেনি। ভিডিও সার, আজ অবধি এমন সব অশরীরীদের সাথে আমার দেখা হয়েছে যারা মৃত্যুর পরেও এই পৃথিবী ছেড়ে যেতে চায় না। আর আজ এমন দুজনের কাছে এলাম যারা অনেক দিন ধরে অপেক্ষা করছে এখানে মুক্তি পাওয়ার জন্য। আসলে আত্মার মুক্তি হলেও শরীরের সস্তয়ন না হলে বড় মুশকিল। এ জন্মচক্রের মায়া বড় মায়া, কারণ জীবনই তো আমাদের সংসারে বেঁধে রাখে। ভেদু কথাগুলো বলতে বলতে দেওয়ালের দিকে এগিয়ে গেল। দুহাত দিয়ে দেওয়ালের গায়ে দুবার হাত বোলালো, তারপর বলল, এই দেওয়ালটা ভাঙতে হবে। এমনিতেই এই সাগর ভিলায় কোনো কাজ করার জন্য লোক পাওয়া যায় না। তার ওপর আবার একদিন এখানে এমন সব কাণ্ড হচ্ছে যে আরোই লোক পাওয়া যাচ্ছে না। আমি আর রৌদ্র মিলেই দেওয়াল ভাঙার কাজ শুরু করলাম। পুরনো বাড়ি অবশ্য বেশিক্ষণ এত আঘাত নিতে পারল না। একটু বাদেই ঝরঝর করে ইট সিমেন্টের হালকা পরত ভেঙে পড়ল এখানে। আর ইটের সাথেই প্রায় ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল দুটো মানব কঙ্কাল। এদের মধ্যে কে যে গৌরী আর কে যে টম সেটা আর খালি চোখে দেখে বোঝা যাবে না। তবে আমরা সহজেই চিনলাম, কারণ একটা কঙ্কালের দেহ থেকে আলাদা দুটো হাত, সেই হাতে দুটো করে সোনার চুড়ি পরা। এই কঙ্কাল দুটো দাহ করতে হবে। যতক্ষণ এই কঙ্কাল থাকবে ততক্ষণ এদের আত্মার মুক্তি হবে না, স্মৃতির মুক্তি হবে না। এমনিতে তো এভাবে কঙ্কাল দাহ করা যায় না। তবে আপনারা দুজন সরকারি লোক আছেন, দেখুন যদি পুলিশকে বলে কিছু করা যায়। আমি আর প্রশান্ত চলে গেলাম থানায় কথা বলতে। প্রশান্ত এসব দিকে নতুন, আমার এতদিনে অভিজ্ঞতা হয়ে গেছে। গ্রামের দিকে পুলিশকে কিভাবে কি বোঝাতে হয় সব শিখে গেছি। তাছাড়া টম আর গৌরীর ব্যাপার এবং সাগর ভিলার গল্প সবাই অল্প বিস্তর জানে, তাই খুব একটা অসুবিধা হয়নি আমার কাজটা উদ্ধার করতে।
প্রশান্ত, ভেদু আর আমি মোহনার ধারে বসে আছি, যেখানে গঙ্গা আর সমুদ্র এক হয়েছে। ভেদু একটা ছোট্ট সাময়িক ঢিবির মতো তৈরি করে তার উপর গৌরী আর টমের কঙ্কাল দুটো সেখানে রেখেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরে শ্মশানের দিক থেকে আসা আলোই আবছা আবছা সব দেখা যাচ্ছে। ভেদুর গম্ভীর কণ্ঠস্বর সব নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে সেখানে। আর বেশি সময় নেই, রাত পুরোবার আগেই এদের শেষ মুক্তি দিতে হবে। ভেদুর কথা শেষ হতে না হতেই আমার গাটা কেমন যেন শিরশির করে উঠল। মনে হলো যেন ঠান্ডা স্রোত বয়ে গেল মেরুদণ্ড দিয়ে। তৎক্ষণাৎ হঠাৎ একরাশ ধোঁয়া পাক খেয়ে আমাদের সামনে এসে একটা আকার নিল। সম্পূর্ণ কালো ধোঁয়ার তৈরি সেই অবয়ব, শরীর নেই তার, শুধু নীল চোখ দুটো যেন ধকধক করে জ্বলছে। ছেড়ে যেতে চাইলে কি আর মুক্তি পেলে? এতদিনের সাধনাকে বৃথা যেতে দেব আমি? অনেক অনেক দিনের সন্ধানের পর এমন উপযুক্ত দুটো আত্মা পেয়েছি আমি। শত শত বছরের পুরনো আত্মা, না জানি কত শক্তিশালী। আমার সাধনার জন্য এদের দরকার। এই আত্মা দুটো আমার বশে না থাকলে আমার যজ্ঞ যে সম্পূর্ণ হবে না। আমরা আকাশ থেকে পড়লাম। সবে সমস্যার সমাধান হতে যায়, তার মধ্যে একই বিপত্তি। ভেদু এক পা এগিয়ে গিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, অতৃপ্ত আত্মাকে আটকে রেখে কোনো সিদ্ধি লাভ হয় না। এদের মুক্তি দাও, ফিরিয়ে নাও তোমার পাঠানো ওই বেতালকে। এসব ভালো কথা তোর মুখে বানায় না রে ভেদু। তোর কাছে ওটা মুক্তি, আমার কাছে সেটা ক্ষমতা। আমি ওই আত্মাগুলোকে আটকে রেখে আমার যজ্ঞের শক্তি বাড়ানো। এই দেখ, তোর চোখের সামনে আমি এদেরকে আবার বন্দি করব। এই বলে হঠাৎ সে হাওয়ায় ভর করে একটি লোহার ত্রিশূল তুলে ধরল। ত্রিশূলের তিনটি ফলা থেকে লাল, হলুদ আর নীল রঙের আলো ঠিকরে বেরোতে লাগলো। আলোটা যেন তীরের বেগে সাপের মতো এঁকে বেঁকে এসে কঙ্কাল দুটোকে পেঁচিয়ে ধরতে চাইল। যেন আলোর স্রোতে সেই হার সর্বস্ব আত্মার সব শক্তি বন্দী হতে চলেছে। আমি আর প্রশান্ত ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি একটু দূরে। কি করে এই বিপত্তি এসে উপস্থিত হলো? কেই বা এই অজানা সাধকের কাছে পৌঁছে দিল এই সংবাদ? ভেদু দ্রুত তার ঝুলি থেকে একটি লোহার কৌটো বের করে মন্ত্রপ্লুত জল ছিটিয়ে দিল সাধকের পাঠানো বেতালের দিকে। সাহস থাকে তো সামনে আ, এভাবে বেতাল পাঠিয়ে অদৃশ্য থেকে শব্দের মাধ্যমে যুদ্ধ করিস? হেরু কাপুরুষ! আমাকে আটকাতে চাইছিস? ওরা তো সাহস যে তুই আমার রাস্তায় আসবি। দেখ তবে। বেতাল ত্রিশূল দিয়ে মাটিতে আঘাত করতেই মাটি ফেটে চৌচির হয়ে গেল। ফাটল থেকে বেরিয়ে এলো লাল রঙের শিখা। আমাদের চারপাশটা যেন উনুনের মতো গরম হয়ে গেল মুহূর্তেই। ভেদু তার চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। তার চারপাশ থেকে সাদা আলোয় ঝলসে উঠল, যেন দুই শক্তির মধ্যে এক অদৃশ্য সংঘাত। একদিকে সাদা আলো, আরেকদিকে লাল আর কালো আলো। আলোয় আলোয় সংঘাতের এই দৃশ্য যে কতটা ভয়ানক তা বলে বোঝানোর নয়। আমরা চোখের উপর হাত চাপা দিয়ে দাঁড়ালাম। প্রশান্ত, তুমি গুরুদেবের পাশে গিয়ে দাঁড়াও। তোমার শক্তি ছাড়া গৌরীকে রক্ষা করা যাবে না। প্রশান্ত যেন এক নতুন মানুষে রূপান্তরিত হয়ে ভেদুর পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন কোনো ভয় নেই, আছে শুধু অসীম দৃঢ়তা। সে গৌরী আর টমের কঙ্কালের দিকে হাত বাড়িয়ে দিল। গৌরী, আমার গৌরী, আমি এখানে। তোমার টম ফিরে এসেছে। তোমাকে আর ভয় পেতে দেব না। প্রশান্তের কথাগুলো যেন এক জাদু মন্ত্রের মতো কাজ করল। গৌরী আর টমের কঙ্কাল থেকে সাদা আলোর রেখা প্রশান্তের দিকে ছুটে এলো, প্রবেশ করলো তার শরীরে। অবাক হয়ে দেখলাম প্রশান্ত যেন এক নতুন শক্তিতে ভরে উঠল। তার চোখ থেকে ঠিকরে বেরোলো সবুজ আলো। না না, আমি কি ভুল করলাম? ও তো নিজেই টমের নতুন রূপ। এদের শক্তি এক হলে তো আমার যজ্ঞ শেষ হয়ে যাবে। না 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 না। ভেদু মন শক্ত করে মন্ত্র পড়তে লাগলো। তার মন্ত্র আর প্রশান্তের শরীরের ভেতরের আলো যেন এক হয়ে ছুটে গেল বেতালের দিকে। ত্রিশূল টুকরো টুকরো হয়ে গেল। না, আমার সাধনা, আমার সাধনা, আমার যজ্ঞ এ হতে পারে না, এ হতে পারে না। আবার সবটা শান্ত।
চারপাশে আবার মোহনার জলের মৃদু শব্দ। ভেদু চোখ খুলল, তার মুখে এক তৃপ্তির হাসি। জয় মা কালী, জয় মা কালী। ভেদু, এতক্ষণ কি ছিল এটা? কে এই সাধু? জানি না বিডিও সাহেব, তবে এমন পুরনো আত্মার কঙ্কাল বা সব কোনো ছোট জাতের তান্ত্রিকদের কাছে লোভনীয় বস্তু। এমনই কোনো তান্ত্রিকের কাজ এটা। এটা বেতাল পাঠিয়েছিল কঙ্কাল দুটো কবজা করে নিয়ে যাবার জন্য, কিন্তু এত অল্প সময়ে কঙ্কালের খবর তার কানে গেল কি করে? ভারী আশ্চর্য ব্যাপার। আমরা সবাই বসে আছি মোহনার ধারে। দূরে শ্মশানে একসাথে পুড়ে শেষ হয়ে যাচ্ছে গৌরী আর টম। শ্মশানে ভেদু একাই আছে। ওই চিতার সামনেই আসন পেতে সে ধ্যানে বসেছে। দুটো আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছে সে। আস্তে আস্তে রাত হয়ে গেল। শ্মশানের কালো ধোঁয়াটাও অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। হঠাৎ প্রশান্তর মনে হলো কে যেন ওর কানে কানে বলে উঠল, সন্ধে হয়ে গেছে তো, এবার তো ঘরে যান। আর কতক্ষণ এখানে একা একা বসে থাকবেন? চমকে তাকালো প্রশান্ত। না, কেউ নেই। আর তো থাকার কথাও নয়। ওরই মনের ভুল হবে হয়তো, নাকি এখনো গৌরী রয়ে গেছে এই কমলপুরের বাতাসে মিশে, কে জানে।